ইরান কি সত্যিই গোপনে মিয়ানমারের জান্তাকে অস্ত্র সরবরাহ করছে? চলছে নতুন গুঞ্জন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক বাড়ানোর প্রেক্ষাপটে মিয়ানমার জান্তার পররাষ্ট্রমন্ত্রী থান শোয়ে তেহরানে ১৯তম এশিয়া কোঅপারেশন ডায়ালগ এর মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিয়েছেন। সেখানে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আলী বাঘেরি কানির সঙ্গে আলাদা বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা করেছেন। এই বৈঠকের পর মিয়ানমার জান্তাকে ইরান অস্ত্র সরবরাহ করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধ, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসন সব বিভিন্ন সংঘাতময় অঞ্চলে অস্ত্র বিক্রির অভিযোগে অভিযুক্ত হয়েছে ইরান। ধারণা করা হচ্ছে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে ইরান মিয়ানমারের সামরিক জান্তাকে অস্ত্র সরবরাহ করে আসছে। এশিয়া টাইমস জানিয়েছে ২০২২ সালের জানুয়ারিতে একটি ইরানি প্রতিনিধি দল মিয়ানমার সফর করেছিল, যা সম্ভবত ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর দ্বিতীয় বা তৃতীয় ইরানি সফর ছিল। ওই সময় ইরানের কার্গো এয়ারলাইন কেশম ফার্স এয়ার পরিচালিত একটি বোয়িং ৭৪৭ কার্গো প্লেন জানুয়ারি থেকে এপ্রিল ২০২০-এর মধ্যে তিনবার নেপিডো এবং ইয়াঙ্গুনে অবতরণ করেছিল। মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় ২০১৯ সালে কেশম ফার্স এয়ারের বিরুদ্ধে সিরিয়ার গৃহযুদ্ধে তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র পরিবহনের অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মার্কিন ট্রেজারি অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল কেশম ফার্স এয়ারের দুইটি বিমানকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছে, যার মধ্যে একটি যার নিবন্ধন ইপিএফএ ছিল। মিয়ানমারে যাওয়া বিমানটি নিষেধাজ্ঞায় থাকা উড়োজাহাজ বলে সন্দেহ করা হচ্ছে। এই ফ্লাইটগুলোর একটি সামরিক ড্রোন এবং ইঞ্জিন ধারণ করে ২১ বক্সের একটি চালান সরবরাহ করেছিল। মিয়ানমারের সামরিক বাহিনী থেকে পক্ষত্যাগকারী নিশ্চিত করেছে সেনাবাহিনী ইরানি ড্রোন ইঞ্জিন ব্যবহার করেছে, যা মান্দালয় অঞ্চলের মাইকটিলা টাউনশিপের মাইকটিলা বিমান ঘাঁটিতে স্থাপন করা হয়েছিল। তেহরান থেকে বিমানের আগমন মিয়ানমার এবং তেহরানের মধ্যকার গোপন সামরিক সহযোগিতা নিয়ে গুঞ্জন বাড়িয়েছে। এই অভিযোগ যদি নিশ্চিত হয়, তাহলে পর্যবেক্ষকদের মতে এটি মিয়ানমারের পরিস্থিতি আরও জটিল করে তুলবে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাবে। তবে এখন জান্তা এবং তেহরান প্রকাশ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাইছে। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া, চীন, ভারত, বেলারুশ ও ইরানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে মিয়ানমার জান্তা। তারা উত্তর কোরিয়ার সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করেছে। অবৈধ বিয়ের মামলায় ইমরান খানের আপিল খারিজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার তৃতীয় স্ত্রী বুশরা বিবির অবৈধ বিয়ের মামলার সাজা থেকে অব্যাহতি চেয়ে করা আপিল খারিজ করেছে আদালত। বৃহস্পতিবার ইসলামাবাদের একটি জেলা এবং সেশন আদালত এই রায় দিয়েছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন। তার কয়েক মাস পরেই ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, কিন্তু অন্যান্য সাবেক প্রধানমন্ত্রীর মতো তিনিও মেয়াদ শেষ করতে পারেননি। ২০২০ সালের ১০ই এপ্রিল বিরোধী এমপিদের অনাস্থা ভোটে তিনি ক্ষমতাচ্যুত হন। তখনও তার মেয়াদের ১.৫ বছরের বেশি সময় বাকি ছিল। ইমরান এবং বুশরার বিয়ের পর বুশরার সাবেক স্বামী খাওয়ার মানেকা এই বিয়ে অবৈধ দাবি করে মামলা করেন। মামলার অভিযোগে বলা হয়, বুশরা খানের সঙ্গে খাওয়ার মানেকার আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছিল ২০১৭ সালের নভেম্বর মাসে। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন। ইসলাম ধর্মের বিধান অনুযায়ী বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর পর মুসলিম নারীদের নতুন বিয়ের আগে ৩ মাস অপেক্ষা করতে হয়, যাকে বলা হয় ইদ্যত। খাওয়ার মানেকারের অভিযোগ, ইদ্যত পূর্ণ হওয়ার আগেই ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেন, ফলে এই বিয়ে অবৈধ। ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় মামলাটি স্থগিত ছিল। তবে ২০২২ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর মামলা পুনরায় শুরু হয়। ২০২৩ সালে বিচারিক আদালত মামলার রায় ঘোষণা করে, যাতে ইমরান এবং বুশরাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই রায় বাতিলের জন্য ইমরান খানের আইনজীবীরা ইসলামাবাদের জেলা এবং সেশন আদালতে আপিল করেন। বিচারক আফজাল মাজোকা এই আপিল খারিজ করে দেন। ১০,০০০ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে পাঠিয়েছে রাশিয়া। রাশিয়া প্রায় ১০,০০০ রুশ নাগরিককে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠিয়েছে বলে বৃহস্পতিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে লড়ার ভয়ে অনেকে দেশ ছেড়ে চলে যাচ্ছেন। ইউক্রেনের সামরিক অভিযানে সেনা সংখ্যা বাড়ানোর জন্য মধ্য এশিয়ার অভিবাসীদের সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে মস্কোর বিরুদ্ধে। রুশ তদন্ত কমিটির প্রধান আলেকজান্ডার বাস্ত্রিকিন বলেছেন, যেসব অভিবাসী রাশিয়ার নাগরিকত্ব নিয়েছেন কিন্তু যুদ্ধের জন্য সামরিক কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করছেন না, তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে রাশিয়া। তিনি বলেন, আমরা ৩০,০০০-এরও বেশি লোকের তালিকা তৈরি করেছি যারা নাগরিকত্ব পেয়েছেন কিন্তু সামরিক বাহিনীতে যোগ দিতে নিবন্ধন করেননি। এর মধ্যে প্রায় ১০,০০০ মানুষকে সামরিক অভিযানে পাঠানো হয়েছে। তিনি বলেন, রাশিয়ায় লাখ লাখ অভিবাসী শ্রমিক রয়েছেন, যাদের বেশিরভাগই মধ্য এশিয়া থেকে এসেছেন। তারা রাশিয়ায় বাস করেন, অনেকেই স্বল্প বেতনে চাকরি করেন এবং দরিদ্র পরিবেশে জীবনযাপন করছেন, যাতে তারা পরিবারকে আরও বেশি বেতন পাঠাতে পারেন। এজন্যই তাদের নিবন্ধন করানো হচ্ছে। প্রসঙ্গত, শ্রমিক ঘাটতির মুখে পড়ে সাম্প্রতিক বছরগুলোতে নাগরিকত্ব পাওয়া সহজ করেছে রাশিয়া। মধ্য এশিয়ার অনেক নাগরিকদের জন্যই এটি আকর্ষণীয় প্রস্তাব, তাই অনেকেই নাগরিকত্ব গ্রহণ করেছিল।
বাড়ছে ইরানের তেল উৎপাদন ও রপ্তানি। বছরে রপ্তানি হচ্ছে $36 কোটি তেল। ইরান দৈনিক তেল উৎপাদন শীঘ্রই 40 লাখ ব্যারেলে পৌঁছাবে। পশ্চিমা দেশগুলো আরও বেশি নিষেধাজ্ঞা আরোপ করার পরও ইরানের বার্ষিক তেল রপ্তানি বেড়ে $3,600 কোটি উন্নীত হয়েছে। 4-5 বছর আগে ইরান বছরে প্রায় $1,000 কোটি জ্বালানি তেল রপ্তানি করত। ফার্স টুডে জানিয়েছে, ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ও যে মন্ত্রিসভার বৈঠকের অবকাশে বলেছেন, চলতি ফার্সি বছর শেষ হওয়ার আগেই ইরানের দৈনিক তেল উৎপাদন ক্ষমতা 36 লাখ ব্যারেল থেকে বেড়ে 40 লাখ ব্যারেলে পৌঁছাবে। তেলমন্ত্রী আরও বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা তীব্র হওয়ার একই সময়ে ইরানের তেল রপ্তানি 2.5 গুণ বেড়েছে। তিনি গ্যাস উৎপাদন বৃদ্ধির বিষয়েও জানিয়েছেন। চলতি বছর ইরানের গ্যাস উৎপাদন আগের বছরের তুলনায় 34 লাখ ঘনমিটার বৃদ্ধি পাবে। চীনের সাবেক 2 প্রতিরক্ষামন্ত্রীকে বহিষ্কার করল কমিউনিস্ট পার্টি। চীনের সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু এবং তার পূর্বসূরি ওয়েং ফেংগেকে গুরুতর শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার করেছে দেশটির কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বরাদ্দে প্রতিবেদনে বলা হয়, লি ঘুষ নেওয়ার পাশাপাশি অন্যদের ঘুষ দেওয়ার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলে সন্দেহ করা হয়। তদন্ত প্রতিবেদনকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, তিনি রাজনৈতিক দায়িত্ব পালন করেন এবং নিজের এবং অন্য কর্মীদের জন্য সুবিধা গ্রহণ করেছেন। এতে আরও বলা হয়েছে, সেনাবাহিনীর একজন সিনিয়র নেতৃত্বস্থানীয় ক্যাডার হিসেবে লি শাংফু তার মূল মিশনের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি দলের স্বার্থ এবং জাতীয় প্রতিরক্ষার ব্যাপক ক্ষতি করেছেন। কমিউনিস্ট পার্টির নির্দেশে লি শাংফুর বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। গত বছর ব্রিটিশ সংবাদ বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছিল, সামরিক কেনাকাটায় দুর্নীতি করায় লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল। গত বছরের অক্টোবরে কোনো ব্যাখ্যা ছাড়াই তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে তিনি 2 মাস নিখোঁজ ছিলেন। তবে চীন এখন খোলাখুলিভাবে বলল, লি শাংফুর বিরুদ্ধে তদন্ত চলছিল এবং তার অপরাধের ধরনও প্রকাশ করল। গত বছর থেকে চীনের সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি বিরোধী তৎপরতা শুরু হয়েছে। হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধকে সম্মিলিত আত্মহত্যা বললেন ইসরায়েলি জেনারেল। বেনিয়ামিন নেতানিয়াহু সরকার হুঁশিয়ার করে দিয়ে ইসরায়েলের সাবেক জেনারেল ইসহাক ব্রিক বলেছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হবে ইসরায়েলের জন্য একটি সম্মিলিত আত্মহত্যা। ফিলিস্তিনি বার্তা সংস্থা সামা এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে। ইসহাক ব্রিক বলেন, আমরা যদি সাম্প্রতিক মাসগুলোতে হিজবুল্লাহ কী করছে তার দিকে মনোযোগ দেই, তাহলে আমরা দেখতে পাই যে হাজার হাজার একর দগ্ধ ভূমিতে বসতিগুলো ভেঙে পড়েছে এবং বিরান পড়ে রয়েছে। তিনি বলেন, গাজায় যে দৃশ্যগুলো সচরাচর দেখা যায় তা আজ অধিকৃত অঞ্চলটির উত্তর অংশ দেখা যাচ্ছে। এ সময় ইসরায়েলি ভূমি লক্ষ্য করে কয়েক মাস ধরে চলা ড্রোন, রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে দেশটির আয়রন ড্রোম কার্যত ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করেন সাবেক এই জেনারেল। তিনি বলেন, আমরা প্রতিদিন কয়েকশো ডজন ক্ষেপণাস্ত্র বা পরবর্তী যুদ্ধের জন্য হাজার হাজার ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছি না। ব্রিক এই সময় প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যখন একটি যুদ্ধক্ষেত্রে ইসরায়েলের কোনো সেনাবাহিনী নেই, তখন তারা কিভাবে 6টি মোকাবেলা করবে? তারা হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মোকাবেলা কিভাবে করবে?